আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং ভালোর তলে আছি। আমার নাম মোরসালিম, আমি নোয়াখালী জেলার রাজীবপুর গ্রাম থেকে বলছি। বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি আগে ভূত.com সম্পর্কে জানতাম না। কয়েক মাস আগে আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি ভূত.com সম্পর্কে। তো তার কাছ থেকে শোনার পর আমি ভূত.com শুনি এবং ভূত.com এর একজন ফ্যান হয়ে যাই। এখন আমি নিয়মিত ভূত.com শুনি। তো আমি এখন আপনাদের কাছে দুইটা ঘটনা শেয়ার করতে চাই, আশা করি ভালো লাগবে। আমার লেখার মাঝে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা এক। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার মকিরিলা গ্রামের 1 নং ওয়ার্ডে এবং 2009 সালের এই ঘটনা। তখন আমার ভাই ক্লাস 9-এ পড়ে। আমার ভাই পড়ালেখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং কোনো সময় রাতে মসজিদে থাকতো। তো একদিন মসজিদে থাকার জন্য যেতে চাইলো, তখন আমার মা তাকে বলল আজকে না যেতে। তবুও আমার ভাই মাতে কিছু না বলে চলে গেল মসজিদে। মসজিদে যাবার পর এশার নামাজ শেষ করে সে মসজিদে শুয়ে পড়ল এবং সেদিন রাতে ইমাম সাহেব ছিলেন না মসজিদে। তো সে একাই ছিল। আমার ভাই মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানে শুয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে। শব্দগুলো ছিল এমন যেরকম শব্দ অনেকগুলো মানুষ একসাথে মসজিদের ভেতরে নামাজ পড়লে হয়। তো তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলে যেটা দেখলো, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো অনেকগুলো অবলোক একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাদের মুখ বা চেহারা কিছুই দেখা যাচ্ছে না এবং অবয়বগুলো এতই লম্বা যে তাদের মাথা ছাদ পর্যন্ত ঠেকেছে এবং তাদের মধ্যে একজন ইমাম সাহেব হয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। আমার ভাই এটা দেখার পরে ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখলো। 1 সেকেন্ডের জন্য চোখ খুলল না। হঠাৎ সে এলাকার একজন মুরব্বীর কণ্ঠ শুনতে পায়। মুরব্বী বলল, উঠুন ইমাম সাহেব, ফজরের নামাজের সময় হয়েছে, আজান দিন, উঠুন। তো এটা শোনার পর আমার ভাই মনে সাহস পায় এবং চোখ খুলে সে দেখে মসজিদ পুরো ঠান্ডা, সে অবয়বগুলো নেই। মসজিদে এত ঠান্ডা যে এখন মনে হচ্ছে কোনো কিছুই ঘটেনি। আমার ভাই উঠে ফজরের নামাজ শেষ করে বাড়িতে এসে আমার মাকে সব বলে। তো এরপর তার সাথে আর কিছুই ঘটেনি এবং এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। ঘটনা 2। এই ঘটনাটি ঘটেছে আমাদের এলাকাতে। আমাদের এলাকা হচ্ছে নোয়াখালী জেলার রাজীবপুর গ্রামে এবং এই ঘটনাটি ঘটেছে 2013 সালে। তখন আমার ভাই কলেজে পড়তো। আগেই বলে রাখছি, আমার ভাই যে সময় মাদ্রাসায় পড়তো তখন সে ছিল অনেক ভদ্র। মানে এসে সব সময় পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে ইমামতি করত, সবাইকে সম্মান করত, আজে বাজে আড্ডা দিত না। এরপর যখন সে কলেজে ওঠে সে পুরোই পাল্টে যায়। নিয়মিত নামাজ পড়ে না, বন্ধু বান্ধবীর সাথে আড্ডাও দেয়। তো এইভাবে চলতে থাকে। এরপর তখন সে একটা ড্যান্স স্কুলে ভর্তি হয়
এবং কাউকে কিছু না বলে স্কুলে গিয়ে ড্যান্স শেখে। তো একদিন সে স্কুলে যাবে, সেদিন তার স্কুলের টাকা দেওয়ার দিন ছিল। তো সে মাকে বলে কিছু টাকা দিতে, মা টাকা দেয়নি, কারণ তার চলাফেরা এখন অন্যরকম হয়ে গেছে। এরপর সে টাকা হারিয়ে চলে যায়। তারপর আমার ভাই মায়ের আলমারি থেকে মাকে না বলে একটা সময় টাকা নেয়, ভাবে রাতে এসে পড়বে। এরপর সেদিন রাতে আমার একজন জেঠি আম্মা, ইনি আমাদের বাসায় এসেছিলেন, আমাদের ঘরে ছিলেন তিনি। তো জেঠি আম্মা আমার মায়ের রুমে বসে গল্প করছিলেন, আমিও বসেছিলাম তাদের সাথে। ঘটনাটা শুরু হয় তখন আমি খুব ছোট। তো গল্পের মাঝখানে আমি হঠাৎ খেয়াল করি মায়ের রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই। তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে, সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাকে বললাম, মা দেখো ভাইয়া এসেছে। মা কিছু বলল না, কারণ ভাইয়া তাকে না বলে টাকা নিয়ে গেছে, তাই মা রাগ করে আছে। এরপর ভাই তার রুমে গিয়ে শুয়ে পড়লো। হঠাৎ আমরা শুনতে পেলাম ভাইয়া চিৎকার করে বলছে, মা মা আমার মাথা চলে যাচ্ছে, মাথায় পানি দেন। মা তখনও কিছু বলছে না, কারণ মার রাগ তখনও পড়েনি। এরপর ভাইয়া আবারও চিৎকার করে বলল, মা মাথায় পানি দেন, জ্বলে যাচ্ছি। এটা শুনে মা আমার বোনকে বলল, যা তোর ভাইয়ের মাথায় পানি দিয়ে আয়। এরপর আমার বোন গেল তার মাথায় পানি দিতে। কিছুক্ষণ পর আবারও শুনতে পেল ভাইয়ার কণ্ঠ, মা আপনি কোথায়? তাড়াতাড়ি আমার মাথায় পানি দিন, আমার মাথা চলে যাচ্ছে। এটা শোনার পর আমি ভাইয়ের রুমে গেলাম, দেখি বোন তো তার মাথায় পানি দিচ্ছে, তবুও ভাই বলছে পানি দিতে। এরপর আমার বোন বলল, আমি তো মাথায় পানি দিচ্ছি ভাই। এরপর সে কতক্ষণ চুপ করে রইল। তারপর আবার বলল, মা আপনি কোথায়? আপনি আমার কাছে এসো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আপনাদেরকে ছেড়ে। এটা শোনার পর মা দৌড়ে গেল তার রুমে এবং বলল, কি হয়েছে বাবা, তুই এরকম করছিস কেন? তারপর আমার ভাই বলল, মা কোথায়? আমার কাছে এসো মা, তুমি আমার বুকে এসো, আমি চলে যাচ্ছি, আমি আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। এটা শুনে আমার মা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে এবং বলে, কি হয়েছে বাবা তোর, তুই এরকম করছিস কেন? আমি তো তোর কাছেই আছি। তো মায়ের চিৎকার শুনে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে। তখন আমার ভাই বলল, আমি চলে যাচ্ছি। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায় তখনও বলছি, আমার কাছে এসো মা, আমার বুকে এসো, আমি চলে যাচ্ছি। আবার বলল, মা আমি কিছু দেখছি না, আমি তোমাদেরকে দেখছি না, আমার চোখে সব অন্ধকার। এরপর সবাই মিলে ভাইকে ধরে আমাদের সামনে রুমে নিয়ে আসে। আমার বড় ভাই আমার মেজো ভাইকে ডাকতে লাগলো, আর মেজো ভাইয়ের নাম ছিল শিপন। বড় ভাই বলল, শিপন তুই কই, তুই আমার কাছে আয়। তখন মেজো ভাই তার কাছে যায়। সে আবার বলে, শিপন আমি চলে যাচ্ছি, তুই সবাইকে দেখে রাখিস, মাকে দেখে রাখিস। এটা শুনে মেজো ভাইও কাঁদতে লাগলো। এরপর আমার বোন আমার বাবাকে ফোন করে। আমার বাবা তখন বাড়িতে ছিল না, ঢাকায় ছিল। তো বাবা বলল সকালে আসবে, এত রাতে আসতে পারবে না। তখন রাত 12টা কিংবা তার বেশি বাজে, এত রাতে গাড়ি পাওয়া যাবে না। তো ভাইয়ের এই অবস্থা দেখে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে। তারপর ভাই বলল, আপনারা কোথায় কে আছেন? শুন সবাই, আমি কিছু দেখছি না, সব কিছু অন্ধকার। আমার খিদে লেগেছে, আমাকে ভাত দিন, আমি ভাত খাবো। এরপর ভাইকে ভাত দেওয়া হলো, সে ভাতগুলো খেলো। খাওয়ার পর আবার বলল, মা বলছি না আমাকে ভাত দিতে, আমি ভাত খাবো। এরপর তাকে আবারও ভাত দেওয়া হলো, সে ভাতগুলো খেয়ে আবারও বলছে আবারও ভাত দিতে।
এরপর এলাকার মসজিদের ইমাম আর বিভিন্ন হুজুরকে ডাকা হলো। তারা এসে আমাদের বাড়িতে আমাদের সোনাইমুড়ি বাজারের বড় হুজুরকে ডাকলো। তো তিনি আসলেন, এসে কোরআন শরীফ নিয়ে বসলেন আমার ভাইয়ের পাশে। হুজুর কোরআন শরীফ পড়বেন, এমন সময় আমার ভাই কোরআন শরীফটা বন্ধ করে দেয় এবং ওপরের দিকে তাকিয়ে কোরআন শরীফ পড়তে থাকে। হুজুর যে দোয়া পড়বে সেগুলো আমার ভাই পড়তে থাকে। এটা দেখে আমরা অবাক। হুজুর বলল, আমি তাকে কি কোরআন শরীফ পড়ে শোনাবো, কি দোয়া করব, সেগুলো সে জানলো কিভাবে? ওকে দেখে মনে হচ্ছে ও আমার থেকেও বড় জ্ঞানী। কোরআন শরীফ সে মুখস্থ করেছে। তারপর আবার ভাই বলল, আমি শেষবারের মতো 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। আমি ওযু করব, আমাকে নিয়ে চলো গোসলখানায়। তারপর 2-3 জন মিলে আমার ভাইকে নিয়ে যায় গোসলখানায় এবং সে উজু করে আসে নামাজ পড়তে। তখন সে চোখে অন্ধকার দেখছিল, তখনও তার চোখগুলো আগুনের মতো লাল ছিল। এরপর আমার ভাই নামাজ পড়ে এসে রুমে খাটের উপরে বসে। তারপর বলে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ পথে চলবে। সে বংশদেরকে বলে, সমান তোরা নামাজ পড়িস, হাতটা দিস না এভাবে। এরকম চলতে চলতে হঠাৎ শুনি ফজরের আজান হয়েছে। যখনই আমার ভাই আজানের শব্দ শুনে সে সেন্সলেস হয়ে খাটের উপরে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসার পরে সে বলল, এসো আমরা সবাই নামাজ পড়ি। সবাইকে নিয়ে আমার ভাই মসজিদে যায় এবং ফজরের নামাজ পড়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর যখন সবাই তাকে বলল কি হয়েছে তার সাথে গত রাতে, তখন আমার ভাই যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ড্যান্স ক্লাব শেষ করে আমি এলাকাতে আসি। আসার পরে দোকানে কিছুক্ষণ বসি, তারপর আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি যখন মাদ্রাসা পার হই, আমার ভাই যে দোকানে বসেছিল এখানে বলে রাখি, সে দোকানের পর একটা মাদ্রাসা আছে যাকে আমরা বড় মাদ্রাসা বলি। আর বড় মাদ্রাসার পরে আমাদের আছে আর একটা ছোট মাদ্রাসা, তারপরে একটা বাড়ি এবং ওই বাড়ির পুরোটাই আমাদের বাড়ি। তো আমার ভাই বলল, আমি যখন হাঁটতে হাঁটতে বড় মাদ্রাসাটা পার হই, ঠিক তখনই সামনের দিকে আর কিছু দেখতে পাই না। মানে আমি পেছনের দিকে সব দেখতে পাচ্ছি, কিন্তু সামনে নয়, সামনে শুধুই অন্ধকার। তারপর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাই। লাইট চালানোর পরে দেখি ফ্ল্যাশ লাইট দিয়েও কিছু দেখা যাচ্ছে না। এরপর আমার ফোনটা বন্ধ হয়ে যায়। তখন আমি ভয় পেয়ে যাই। এরপর সামনের দিকে ঘন অন্ধকারে হাঁটতে থাকি। হঠাৎ একটা ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে আসে। বাতাসটা গায়ে লাগতেই আমি দাঁড়িয়ে যাই এবং তখন আমার শরীরটা ভার হয়ে যায়, ভীষণ ঠান্ডা লাগে। আমি তখন প্রচন্ড ভয় পাই। এরপর আমি হঠাৎ শুনতে পাই কিছু শব্দ। কেউ একজন অদৃশ্য কেউ বলছে, মানে আমি কাউকে দেখছি না কিন্তু কণ্ঠ শুনছি, ইকবাল তুই ভালো হয়ে যা। আমি সবকিছু ছেড়ে দেব ভাবি এবং আমি শুনতে পাই আর কোনো কণ্ঠ আসছে না। আমার শরীরটা হালকা হয়ে যায়। এখন আর কোনো বাতাস আমার গায়েও লাগছে না, কিন্তু সামনের দিকে সেই আগের মতোই ঘন অন্ধকার। এরপর আমি সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কেউ হেঁটে হেঁটে আসছে। আমি পেছন ফিরে দেখি, পেছনেও ঘন অন্ধকার, কেউ নেই। এটা দেখার পরে আমি প্রচন্ড জোরে একটা দৌড় দিই। তারপর আমি ঘরের সামনে চলে আসি। এর পরের ঘটনা কি ঘটেছে তা তো আপনারা সবাই জানেন। আমি আবারও আগের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আগের মতো করে চলবো। তো
রাস্তা এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, এটা জানিয়েছেন। আমার শুধু একটা প্রশ্ন, ঈদ শুধু অন্ধ করে দেখেন, উনি কি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন? কারণ না হলেও আর বোঝাটা খুব মুশকিল যে ফোনটা আসলেই অন হয়েছিল এবং তারপরে অফ হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আশা করি কমেন্ট সেকশনে গিয়ে, তাহলে লিসেনারদের বুঝতে আরো সুবিধা হবে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তালে আছেন। আমরা ইমেল তো শুনলাম এবং আমি বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঘটনাগুলো সংগ্রহ করা, তো তার ব্যতিক্রম নিশ্চয়ই আপনারা দেখছেন না এখন পর্যন্ত। আমরা চলে যাব এখন অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালো দলেই থাকেন। সো আমার নাম হচ্ছে এমডি আলামিন হোসেন, বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানাতে। সো আমি ভূত এফএমের সাথে আছি আপনার হচ্ছে 2013 সাল থেকে। সো আমি প্রত্যেকটা এপিসোডই আর কি ডাউনলোড করে শুনি। আগে হচ্ছে আপনার এফএমে শুনতাম, বাট এখন ব্যস্ততার কারণে ডাউনলোড করে শুনি। তো এই ঘটনাটা আমি রেকর্ড করতেছি, এটা হচ্ছে আমার লাইফে প্রথম ফার্স্ট ঘটনা, যেটা হচ্ছে আমি আপনার কাছে পাঠাবো ইমেলের মাধ্যমে। তো আমি এর আগে কখনো ঘটনা পাঠাই নাই, খালি শুনেছি, কারণ আপনার মুখে ইমেল শুনতে খুবই ভালো লাগে। তো লেখা হয়তো ভালো লিখতে পারি না, তাই আর কি আমি একটা অডিও রেকর্ড করে পাঠাচ্ছি। তো কথা না বলে ঘটনায় চলে যাই। ঘটনা আমার কাছে বহুত ঘটনা আছে, তো আমার সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা আমি বলি। তো ফার্স্ট অফ অল যে ঘটনাটা বলবো, এটা একটা জিন সাপ রিলেটেড ঘটনা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এলাকাতেই। সো আমার আবার একটা এলাকাতে পরিচিত আছে যে এটাই আপনার হচ্ছে যে মাঝে মাঝে শোনা যায় নাকি রাস্তাতে যখন কেউ যায় গ্রামের লোক, তো একটি সাপ নাকি পায়ে পেঁচিয়ে ধরে। তা এমন হয়েছে, আমিও শুনেছি, বা কখনো দেখা হয় নাই। সেটা হচ্ছে শুনেছি আমারই এক আঙ্কেলের সাথে ঘটেছে। উনি যখন বাসায় যাচ্ছিল তখন নাকি একটু সাপবার পা জড়িয়ে ধরেছে। যেটা নর্মালি নিতাম, আমি হয়তো ভাবতাম যেটা একটা নর্মাল সাপ বা এরকম ভাবতাম আর কি। তো হঠাৎ একদিন আমি এইভাবে বাসায়, মানে আমিও হচ্ছে যখন দোকান থেকে বাসায় ফিরি, আমার আবার একটা বাজে অভ্যাস। তো বাসায় আমি ফিরি অনেক রাত্রেবেলা, ঠিক 1টা 1:30 বা 12টা 12:30 এরকম টাইমে বাসায় ফিরি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। তো এটা আমি প্রতিনিয়তই করি। তো আমি ভাবতাম যে আমার সাথে কেন দেখা হয় না, যেটা আমি বলতাম এরকম কিছু। তো একটা সময় হচ্ছে একদিন মজার ঘটনা, যেটা হচ্ছে আমি একদিন বসে গরমের সময়, ঠিক আছে, তো সেটা হচ্ছে অনেক গরম। তো 12:30টার দিকে মানে লোডশেডিং হয়, তখন ফোনটা হাতে নিয়ে একটা স্মোক করার জন্য বের হই। তো সিগারেট একটা জ্বালিয়ে আর কি বের হয়ে সিগারেটটা টেনে শেষ করে আমি আবার রাস্তার পাশে বসে পা দুটা হচ্ছে একটু নিচে লাফাই দিয়ে বসে আপনার হচ্ছে আমি গেম খেলতেছিলাম, ফ্রি ফায়ার গেমটা। তো হঠাৎ ওই সময়টা আমি কিছুক্ষণ পর গেম খেলতে কিছুক্ষণ পর আমি মানে একটু অনুভব করতে পারি যে আমার পায়ের উপর যে ঠান্ডা কিছুর একটা অনুভব করতে পারতেছে, একেবারে ঠান্ডা বরফের মতো। যখন আমি ওইটা দেখি যে তাকে একটা বড় সাপ, আর সেই সাপটা আকারে অনেক বড় হবে, তো আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে, তখন আমি ফ্রিজ হয়ে যাই, যেটা বলা যায় রাসেল ভাই, মানে ধমকে দাঁড়ায়, একদম ধম মেরে থাকি, কোনো কথা বলতে পারতেছি না, না পারতেছি লড়তে, এরকম একটা কিছু। তো সাপটা যখন চলে যায় তখন আমি মনে করেন যে হঠাৎ করে মানে ঝাঁপ মেরে উঠি। ওটার পরে ভাবলাম যে কি হলো। তো সেই দিন আর তেমন কিছু হয় নাই। তো পরের দিন হচ্ছে আমি আবার মনে করেন যে বাসায় ফিরতেছি, তখন আনুমানিক ঘড়িতে বেজে মনে হয় প্রায় রাত 12:30টার একটু বেশি হবে, 1টা বাজে এমন টাইমে। তো 12:30 বা এরকম টাইমে। তো ওই সময়টা আমি যখন আসতেছি, ঠিক ওখান দিয়ে এই সাপটা আমার সামনে দেখা। সো এটা হচ্ছে রাস্তার এই পাশ থেকে ওই পাশ, মানে রাস্তা বরাবর মাঝামাঝি। তো এটার মাথা দেখা যাচ্ছে না, তো এটা এত আকারে অনেক বড় দেখা যায় এটা। তো কয়েক সেকেন্ডের জন্য দেখলাম সাপটাকে। তো বেশ এইভাবে দেখা হয়। তো আমি নর্মাল সাপ ভাবি, যা নর্মাল সাপ যাইতেই পারে এত রাত্রে, তো আমি ভয় না পাই। তো ওই রাস্তা দিয়ে যখন আমি আবার পরের দিন, তো এইভাবে আমার সাথে মনে করেন যে প্রায় 2-3 দিন মনে করেন যে একইভাবে দেখা হচ্ছে। এইবার পার্ট টাইম আমার সাথে দেখা, ওই সময়টা আমি বাসায় আসার সময় এই সাপটা। তো আমি নর্মালি একদিন ভাবি যে এটাকে আমি মেরে ফেলবো, যেহেতু এটা সাপ। তো আমি হচ্ছে বাসা থেকে বের হচ্ছি রাত্রে, বের হওয়ার আগে একটা লাঠি ভেঙে
সো আমি আবার এক জায়গায় থুয়ে দিই। তো আমি জানি ওই পথে আসলে এটাকে যদি আজকে আমার সামনে পড়ে তখন থেকে লাঠিটা নিয়ে যাব, যদি সামনে পড়ে তাহলে আমি মেরে ফেলবো। তো ওই সময়টা আমি রাসেল ভাই বিশ্বাস করেন, সো আমি লাঠিটা নিয়ে যেদিন আছি লাস্ট এরকম 5-6 দিন হওয়ার পরে, যে লাস্টের দিন আমি যখন ওই লাঠিটা হাতে করে আগাচ্ছি, ঠিক ওই একই পজিশনে ওই সাপটা আমার সাথে দেখা। তো আমি তখন কি করছি রাসেল ভাই, তখন মনে করেন যে আমি সাপটাকে বাড়ি মারবো, যখন মনে হচ্ছে যে উপর থেকে কেউ লাঠিটা টেনে ধরে রাখছে, তো আমি বাড়ি মারতেছি না, তাকাই রয়েছি। তো সাপটা ধীরে ধীরে চলে গেল, সেকেন্ডের ভিতরে হাওয়া হয়ে গেল। তখন হঠাৎ করে আমার সেন্স কাজ করলো, কি রে, আমি এইভাবে এখানে কেন? পরে বুঝলাম যে কোনো কিছু একটা সামথিং ইজ রং, বা এখানে কোনো কিছু একটা হচ্ছে মনে হয় আমার সাথে। তো আমি এটা বেশি তোয়াক্কা না করে চলে আসলাম হাঁটতে বাসায়। তো বাসায় এসে শুইলাম। তো রাতে আর ওই দিন রাতে কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হচ্ছে এই পরের দিন রাতে থেকে আমার সাথে শুরু। তো পরের দিন রাতে থেকে শুরু হচ্ছে ব্যাপারটা এরকম। আরেকটু কিছু বলি, না হলে বুঝবেন না। তো এই সময়টা ছিল যে তখন আমাদের হচ্ছে পাকা ঘর তৈরি হবে। তো আমাদের পুরাতন একটা বাড়ি ছিল বাগানের ভিতরে, মানে আমাদের ঘরের সামনে থেকে একটু বাগান সাইডে। তো বাগান সাইডে হচ্ছে ওটা সাইডে হচ্ছে ঘাস বাগান, তো ফাঁকা বাড়ি। তো আমি আব্বুরা ওনারা হচ্ছে ভিতরে রুমে, আর আমি বাইরে খাটে শুয়ে যাচ্ছি। তো আমার ওই পা হচ্ছে আপনার ঘাস এর দিকে আর কি, বাগানের দিকে মুভ করা, আর এইদিকে মুভ করা। তো আমি ঘুমাইলে ওদের স্বপ্নে দেখি যে অনেকগুলো সাপ আমার আশেপাশে ঘুরতেছে, আমার এই ডাকতেছে। এরকম 2-3 দিন স্বপ্ন দেখার পর লাস্টের দিনটায় 4 দিনের দিন হঠাৎ করে মনে করেন যে রাসেল আমাকে খাট থেকে টান দিয়া লাগাই ফেলা, মনে করেন ওই বাগানের দিকে টেনে নিয়ে চলে আসতে। যখন আমি অনেক ছটফট করার পরে যখন জোরে ছিল গিয়ে, তো বাসার সবাই উঠে আসে, কি হয়েছে। তো আমি বললাম যে এই ব্যাপার, যে এই সমস্যা, কিছু হয় না, আমি একটু ভয় পাইছি, কোনো কিছু উল্টাপাল্টা স্বপ্ন দেখছি ঘরে ঘরে, আমি সেটা এড়াই যাই, বলি না। তো না বলার কারণে একদিন তারপরের দিন সকালবেলা আমি হচ্ছে, সো আমার আবার একটা কাকি আছে, ওনার গায়ে আবার জিন আছে, বাট ওনার গায়ে জিন আসর করা আছে এটা আমি আগে থেকে জানতাম। তো এবার মনে করেন যে ওনাদের বাড়ির পিছনে ওখানে আর একটা দোকান আছে। তো আমি দুপুর টাইমে হচ্ছে বিকেল টাইমে দোকানটা গিয়েছি, গিয়ে ওখানে দোকানটা সাইডে দাঁড়ায় আছি। তো ওনার আমি আর খেয়াল করি না, উনি ছিল না পাশে। আমার এক ফ্রেন্ডের সাথে আমি এটা শেয়ার করতেছি যে আমার সাথে এই ব্যাপারে এই ঘটনা ঘটছে কাল রাত। উনি হঠাৎ করে দেখলাম চোখ মুখ লাল করে এসে আমার গলা টিপা ধরছে, ধরে বলতেছে, এই তুই কি মারতে গেছিলি? সাপ মারতি? সাপ তোর জীবনের মতো ওই দিন রাতে শেষ করে দিত। তোর তো কপাল ভালো, তোর মায়ের মানে দুধের অনেক জোর আছে, এই কারণে তুই বাইচে গেছে, আর তোর সাথে একজন আছে, সে তোরে বাঁচাই দিছে, নাহলে তুই ওই দিনই মরে যাইতি রাত্রে। তা আমি তো ভাই বিশ্বাস করেন পুরো অবাক। এটা ওনার কাছ থেকে এগুলো আর ওনার আমি কখনো বলিও নাই, উনি কিভাবে জানলেন? আমি এখানে অবাক। পরে উনি আমার বলে, তুই আমার কাছে মাগরিবের নামাজের পরে আসবি, আমি তোরে ঝাড়াই দিব, আর পানি পড়া দিব। আমরা আচ্ছা ঠিক আছে কাকি। তো মানে মাগরিবের পরে যাই, উনি আমাকে ঝাড়াই দেয়। তো দিয়ে বলছে যে তোর এই আজকে ঝাড়াই দিলাম, তো তোর কপাল খুবই ভালো, তোরে যেন আর কখনো না দেখি সাপ মারতে, ঠিক আছে? তো আমি আর মনে করেন যে রাসেল ভাই, উনি আমাকে যখন পানি পড়াটা দেয়, তো খাওয়ার পরে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাই। তো ভালো হওয়ার পরে এরপরে আমার সাথে আর কোনো কিছু ঘটে নাই। তো রাসেল ভাই, জানি না কতটুকু ভালোভাবে বলতে পেরেছি। তো আমার কাছে আরো প্রচুর ঘটনা আছে, মাছ ধরার ঘটনা, মানে খালে বিলের ঘটনাটাই বেশি, যেহেতু আমার গ্রাম অঞ্চলের বাসা। তো আপনি যদি বলেন তাহলে আমি এই ঘটনাগুলো রেকর্ড করে পাঠাইতে পারি বা লিখেও পাঠাইতে পারি। তো ধন্যবাদ। আর ভূত.com দীর্ঘজীবী হোক, সবসময় শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তাল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আরো একবার কথা না পারিয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই ঘটনাটি পড়ে শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম রাস্তেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি শাহজাহান নামক একজন ভদ্রলোকের কাছ থেকে। ঘটনাটি মূলত একটি হন্টেড হাউস ভিত্তিক। কথা না বাড়িয়ে শাহজাহান সাহেব আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন, আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য
ক্ষমা প্রার্থনা করছি, বলছেন শাহজাহান। আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান। আমি যে ঘটনাটি বলতে এসেছি সেটি আমার নিজের বাড়ি কেন্দ্রিক একটা সত্য ঘটনা, যার রেশ আমি আজও ভুলতে পারিনি। সেই সব মুহূর্ত যেগুলো আমাকে ভেতর থেকে একদম দুর্বল ও ভয় পাইয়ে দিয়েছিল এক নিমিষেই। আমরা সবাই সিলেট থেকে চট্টগ্রামের অক্সিজেন নামক জায়গায় চলে এসেছিলাম আমার কাজের সূত্রে। আমি অক্সিজেনের কোনো এক জায়গায় নতুন একটা বাড়ি কিনে নিয়েছিলাম। আমার পরিবার ছিল আমার স্ত্রী আর 2 সন্তান। আমাদের 2 তলা বাড়ি। পরিকল্পনা ছিল ছেলেরা বড় হতে হতে বাড়িটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ওপরের তলা দুটো সন্তানদের জন্য রাখবো, আর নিচে আমি আর আমার স্ত্রী থাকবো। বাড়িটা আমরা নিজেরা কিনেছিলাম আর কেনার পরে একদম পরিপাটি করে সাজিয়েছিলাম। এলাকাটা ছিল আমাদের জন্য একদমই নতুন। আশেপাশে মানুষের বসতি মোটামুটি ভালোই ছিল। কপাল ভালো ছিল যে ঠিক যেদিন আমরা ওখানে শিফট করলাম তারপর দিনই করোনা মহামারীর বড়সড় নিউজ আসতে শুরু করলো। এমনকি লকডাউনের কথাও কানে ভাসতে লাগলো। কেমন যেন অজানা এক শঙ্কা ঘিরে ধরেছিল এই মহামারীর জন্য। তাই আমরা বাড়তি সতর্কতার সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তখনও সেখানে তেমন করোনার কেস ছিল না। আমার স্ত্রী বেশ চিন্তিত ছিল বাচ্চারা এখানে থাকলে যদি সমস্যা হয়, তাই সে বাচ্চাদের নিয়ে আমার ও তার হোম টাউন সিলেটে চলে যেতে চেয়েছিল। আমি তাকে বললাম, তুমি বাচ্চাদের নিয়ে যাও, আমি এখানে একা থাকবো, কোনো সমস্যা হবে না। আমার স্ত্রী বহুবার বলেছে তার সঙ্গে যেতে, কিন্তু আমি রাজি হইনি। শেষে সে বাচ্চাদের নিয়ে একাই চলে গেল সিলেটে। এখন বলি, কেন আমি একা থাকতে চেয়েছিলাম? আমি ছিলাম সিনেমার পোকা। সত্যি বলছি ভাই, আজও আমি আমাকে কয়েকশো সিনেমা দিয়ে 1 বছর ঘরবন্দি করে রাখতে পারি। আমি দারুণ আনন্দেই থাকবো সেখানে। বিয়ের পরে তো এসব শখ আহ্লাদ অনেকটাই কমে গিয়েছিল। ঘরের নিয়ম কানুনের জন্য, বিশেষত ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও তেমন যাওয়া হতো না আমার। বিয়ের পর এই প্রথমবার আমার স্ত্রী আর বাচ্চারা আমাকে একা রেখে নানা বাড়ি গেছে। অফিসও চলছে এখন ঘর থেকে। ভাবলাম আমি কিছু প্ল্যান করি এই মুক্ত জীবনের কিছুদিনের জন্য। অথচ আমি কি জানতাম সবাই চলে গেলেও এই ঘরে আমি একা নই, অন্য কেউ আছে। সেও তার মতো করে কিছু একটা প্ল্যান করছে। আমি অনেক সিনেমা দেখতাম বিধায় আমার একটা ভালো চেয়ারের খুব দরকার ছিল। আমি নিজে অনলাইনে অর্ডার করে একটা সুন্দর সোফা কিনে ফেললাম। সেটাকে এলইডি টিভির সামনে রেখে দিলাম। এবার আমি সিনেমা দেখবো 80 ইঞ্চি টিভির ফুল এইচডিতে। সেদিন রাত 8টা পর্যন্ত অফিসের কাজে ডুবেছিলাম। তারপর ফ্রিজ থেকে একটা কোক বের করলাম, হাতে চিপস দিয়ে আরাম করে বসে পড়লাম সোফায়। সোফার জায়গাটা এমন ভাবে সাজিয়েছিলাম যেন সিনেমা হলে বসে আছি। এরপর শুরু করলাম আমার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা। এটাই আমার শান্তি জগৎ। যারা সিনেমা ভালোবাসেন তারা বুঝবেন এর মর্ম। মনে হচ্ছিল স্বর্গে আছি। ঘর খালি, অফিসের টেনশন নেই, কোনো ঝামেলা নেই। একটার পর একটা সিনেমা চলছিল। ওই দিন প্রথম সিনেমা শেষ হতেই দ্বিতীয়টা শুরু করলাম, সেটা শেষ হতেই তৃতীয়টা। এভাবে সিনেমা দেখতে দেখতে রাত 3:30 বেজে গেল। তখনও খাওয়া হয়নি। ভাবলাম কিছু রান্না করি। কিচেনে গিয়ে একটা ডিম ভাজি করে ভাত বসিয়ে দিয়ে এলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবহাওয়া ছিল চমৎকার, ততটা গরম পড়েনি। আর যেহেতু অক্সিজেন এলাকাটা ক্রাউডেড, সো আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো বাসায় ছিল, সবাই প্রায় থাকতো। করার জন্য মাঝে মাঝে 2 ঘন্টা পর পর কেউ বাইক নিয়ে চলে যেত, নয়তো রাইডার আসতো। আশেপাশে সেভাবে কাউকে দেখা যেত না। 8 ঘন্টা অপেক্ষার পর অবশেষে ভাত হয়ে গেল। ভাত নামিয়ে সিগারেট খাওয়ার জন্য নিচে নামলাম। বলে রাখা ভালো যে সিনেমার এই সেটআপটা ছিল আমার ছেলের রুমে, কারণ ওর কাছে সবচেয়ে লেটেস্ট সব গ্যাজেট ছিল। আর সম্পূর্ণ বাড়ি সবচেয়ে বড় এলইডি টিভি ওর রুমে ছিল। যাই হোক, আমি নিচে গিয়ে সিগারেট খাওয়া শেষ করে কিচেনে এসে প্লেটে খাবার ঢালতে লাগলাম।
খাবার নিয়ে ওপরের দিকে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ঘরে একেবারে নিস্তব্ধতা, আশেপাশে কোনো শব্দই নেই, এতটাই নীরবতা, ছোট্ট কোনো আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি হাঁটা শুরু করতেই যেন সেই নীরবতা ভেঙে আওয়াজটা ফিরে এলো। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে আমার পেছন পেছন আসছে। আমি থামতেই সঙ্গে সঙ্গে সেই আওয়াজও থেমে যায়। ভাবলাম হয়তো আমারই নিজের পায়ের শব্দ হবে। এরপর আমি আমার ছেলের রুমের দিকে পা বাড়াতেই আবার সেই পেছনের ছায়ার মতো আওয়াজ শুনে গেল। পরিবারের কেউ না থাকায় এই ঘরে আমার প্রথম রাত, তাই ভেতরে ভেতরে কেমন যেন একটা দোটানা চলছিল, সবকিছু ঠিক আছে কিনা এটা নিয়ে। সত্যি কি আমার পেছনে কেউ আছে? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম যে আসলে এখানে কারো হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু বারবার মনে হচ্ছিল বুটের শব্দ একটার পর একটা চড়ে চড়ে আসছে। আস্তে আস্তে ভয়ের অনুভূতিটা গ্রাস করলো আমাকে। হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু অবাক করা বিষয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পেছনে কেউ দৌড়াচ্ছে একই ছন্দে। তড়িঘড়ি করে দরজা খুলে খাবারটা পাশে রেখে ঘরে ঢুকতে গিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু কিছুই তো নেই। তবু আমার ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি থেকেই যাচ্ছিল। আসলে আমাদের বাড়িটা এখনো পুরোপুরি গোছানো হয়নি, অর্ধেকের বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। হয়তো বাড়ি খালি থাকার জন্যই একটু বেশি আওয়াজ হচ্ছে। আমার নিজের পায়ের শব্দকেই মনে হচ্ছে অন্য কারো পায়ের শব্দ। এত কিছু তোয়াক্কা না করে আমি সিনেমাটা চালিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার সেই একই রুটিন, নাস্তা, তারপর কম্পিউটারের সামনে অনলাইনে অফিসের কাজ। সকাল 8টা পর্যন্ত পেন্ডিং কাজ শেষ করলাম। প্রায় 9টার দিকে আবার সিনেমা চালিয়ে বসলাম। সিনেমা দেখতে দেখতে রাত গড়িয়ে 2:30 বাজে। তখন হঠাৎ ক্ষুধা লাগলো। আবার আগের দিনের মতো ডিম ভেজে ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হতে কিছু সময় লাগছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। যে গন্ধটা আসছিল সেটা দারুণ লাগছিল। এদিক ওদিক তাকাতে হঠাৎ চোখ গেল নিচে মেইন গেটের সামনে ফাঁকা জায়গাটার ওপরে। মনে হলো গেটের পাশে কেউ বসে আছে। মনে হচ্ছিল যেন একটা মেয়ে বসে আছে। আমার কাছে পরিস্থিতিটা খুব ভয়ানক লাগতে শুরু করলো। আমার বাসার গেটের ভেতরে একটা মেয়ে চুপচাপ বসে আছে, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, সে নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় আমার হাত থেকে সিগারেট পড়ে গেল। বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঠিক তখনই বাসার পাশের দোকানের লোকটা দুধ আর ডিম নিয়ে হাজির হলো। আমি নিচে চাবি ছুড়ে দিয়ে বললাম, ভেতরে ঢোকো। এরপর তাকে ডেকে নিয়ে আসলাম। আমার অবস্থা তখন একেবারেই নাজেহাল। নিচে নামার সাহসই হচ্ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা উপরে উঠে এলো। আমি তাকে হাতে টাকা দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, ওপরে আসার সময় আপনার চোখেই কোনো মেয়ে পড়েছে? উনি সিগারেট খেতে খেতে বললেন, না তো ভাইজান, আপনাকে ছাড়া এই ঘরে তো আর কাউকে দেখি নাই। আমি আবার ছাদে গিয়ে নিচে তাকালাম, কেউ নেই। মন শান্ত করার জন্য ভাবলাম বাইরে থেকে কেউ ঢুকেছিল। দোকানদার দরজা খোলা রাখার সময় সে চুপচাপ বেরিয়ে গেছে হয়তো, আর দোকানদার হয়তো খেয়াল করেনি। এইভাবে একটা অদ্ভুত গল্প আমার মাথায় আমি গড়ে তুললাম। যদিও এখন ভাবলে মনে হয় এই গল্পের কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু সত্যি ভাবার বিষয়, ওই মেয়ে বাড়ির ভেতরে এলো কিভাবে? আর যদি এসেও থাকে তাহলে কেনই বা আসবে? আর এসে দরজার কাছে কেনই বা বসবে? সময়টা এমন ছিল, অদ্ভুত কল্পনা বা নিয়ে উপায় ছিল না। তাহলে হয়তো ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করত। ভয় যদি একবার মনে বাসা বাঁধে, এখানে 1 ঘন্টাও টিকতে পারবো না। যাই হোক, খাবার নিয়ে ঘরে ঢুকে আবার সিনেমা চালিয়ে দিলাম। তবুও মনের ভেতরে চিন্তা, সারা রাত মুভিতে মন বসতে পারলো না। একটা মেয়ের মুখ বারবার মাথায় ঘুরছিল। মনে হচ্ছিল সে যেন জিজ্ঞেস করছে কোন একটা প্রশ্ন। হয়তো আমি কি করছি এটা নিয়ে। রাত 3টায় আমি সোফায় হেলান দিয়েছিলাম। সকালে চোখ খুলতেই দেখি ভয় অনেকটাই কমে গেছে। এমনকি রাতে ঠিক কি হয়েছিল সেটা মনে পড়ছে না। তারপর রাতে অফিস থেকে একটু ফাঁকা সময় পেয়ে সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম। তখনই আগের রাতের ঘটনাগুলো আবার মাথায় আসতে শুরু করলো, আর ভয়ও আস্তে আস্তে ফিরে এলো।
ভাবলাম এখন একটা সিনেমা চালু করি, তাহলে এই ভাবনাগুলো নিজে থেকেই চলে যাবে আর মনটাও হালকা হয়ে যাবে। ঠিক সেটাই হলো, সিনেমায় এতটাই ডুবে গেলাম যে 3 ঘন্টা কেটে গেল। রাত বাজলো 12টা, ঠিক তখনই সিনেমা শেষ হলো। আর আমি ভাবলাম পরের সিনেমাটা শুরু করি। মনে হচ্ছিল ইলেকট্রিসিটি চলে গেছে। ইউপিএস বা জেনারেটর লাগায়নি, কারণ শুনেছিলাম এখানে প্রায় লোডশেডিং হয়। তখনই মনে পড়লো ব্রোকার কিছু একটা বলেছিল। মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম টর্চটা চালাই, কিন্তু চার্জ নেই। তাই নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিজেকে বুঝ দিলাম আরাম করে সোফায় বসে থাক, 10-15 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি ঠিকই চলে আসবে। কিন্তু মাত্র 5 মিনিটও যায়নি, এমন সময় শুনলাম কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। একটার পর একটা সিঁড়ি পেরিয়ে ওপরের ফ্ল্যাটে এসে পৌঁছচ্ছে। ভাই, কল্পনাও করতে পারবেন না, হয়তো এখন কেউ ঠিক বুঝতেও পারবেন না যে আমার ঠিক কি অবস্থা গেছে। চারিদিক অন্ধকার, এমন অন্ধকার যে কোথাও এক ফোঁটা আলো নেই। পাশের বাড়িগুলো যেন অদৃশ্য, আর চারপাশে এমন নিস্তব্ধতা যেন মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। মনে হচ্ছিল কিছু একটা হয়ে গেলে যদি আমি চিৎকারও করি কেউ শুনতে আসবে না। সেই ভয়টা আস্তে আস্তে মাথায় চেপে বসেছিল। মনে হচ্ছিল কেউ একজন বাইরে থেকে এসে দরজার সামনে ঠিক দাঁড়িয়ে আছে, কারণ তখন পায়ের শব্দটা থেমে গেছে। পরের মুহূর্তে যেটা হলো সেটা আমার শরীরকে কাঁপিয়ে দিল, কারণ স্পষ্ট শুনতে পেলাম কোনো এক নারী দরজার কাছে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে। তারপর টুপটাপ শব্দ, আর সঙ্গে সঙ্গে কেউ দরজায় টোকা দিতে লাগলো। ভয়ে আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। পরে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে এলো। একটু সাহস ফিরে পেলাম, ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। বুঝলাম যা হওয়ার সেটা ঘরের মধ্যেই হয়েছে। সিগারেট হাতে নিয়ে ভাবলাম বাইরে গিয়ে একটু হাঁটি, তাহলে ভয়টা কিছুটা কমবে। সিগারেট নিয়ে সিঁড়ির দিকে গেলাম, পেছন পেছন যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে বাইরের রাস্তায় বের হলাম। সারাটা রাত সিগারেট খেতে খেতে হাঁটলাম। ভোরে আলো ফুটতে একটু সাহস ফিরে পেলাম, আর ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। দিন তখন দুপুর 12টা। কাল রাতের কথা ভেবে চোখে পানি চলে এসেছিল। বুঝতে পারছিলাম না কোথায় যাব আর কোথায় গিয়ে রাতে থাকবো। সমস্যা ছিল, বউয়ের সামনে তো সবসময় বড় বড় কথা বলি, যদিও ও মজা করে বলতো তুমি আমার সঙ্গে চলো, একা একা বাসায় ভয় লাগবে। কিন্তু প্রতিবারই আমি পাহা তুলে দেখিয়েছি, গল্প শুনিয়ে ওকে নিশ্চিত করেছি। ও চুপচাপ চলে গেছে। আর এখন বউকে সব বলতেই লজ্জা লাগছিল। এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছিলাম। লজ্জা ছিল, আবার যদি শ্বশুর বাড়ি যেতাম সেটাও একটা সমস্যা। না যদি ওরা কি ভাবে। ওয়েদারটা গরম ছিল, ওখানে ভালোই গরম পড়েছিল। এরপর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যেটার পর আমি আর কিছু ভাবিনি। রাতারাতি নিজের ঘরকে সিনেমার সেট বানিয়ে ফেললাম। আপনারা প্লিজ মন দিয়ে শুনুন। সেদিন রাত মোবাইলটা ফুল চার্জ দিয়ে রেখেছিলাম, যেন লোডশেডিং হলেও আমাকে অন্ধকারে ভুগতে না হয়। আগেবারে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম যেন রাতে বের হতে না হয়। রাত 9টার মধ্যে একটা সিনেমাও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল আজ বড় একটা কিছু ঘটবে। সিনেমা শুরু হতেই আমি এমন ভাবে সোফায় আটকে গেলাম যেন চারপাশের সবকিছু একেবারে হারিয়ে গেল। হঠাৎ আমার এলইডি টিভি বন্ধ হয়ে গেল। তখন সিনেমাটা মাত্র 2 ঘন্টা পার করেছি, 1 ঘন্টা তখনও বাকি। আমি এলসিডির দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম হঠাৎ কি হলো। তাকিয়ে থাকতে থাকতে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। আমি সোফায় বসে এলসিডি বন্ধ হওয়ার কারণ খুঁজছিলাম। ঠিক তখনই দেখলাম ওই প্রতিবিম্বে কেউ যেন আমার সোফার পেছনে আসছে। এরপর আমি সেই সোফায় এসে সোফার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তার উপস্থিতি টের পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সব কিছু দেখছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না পেছনে ঘুরে দেখার। এলসিডির দিকে তাকিয়ে ভাবছিলাম সে দাঁড়িয়ে আছে আমার পেছনে। সে একজন মহিলা, যাকে গেটের সামনে বসে থাকতে দেখেছিলাম। তিনি সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন অচেতন হয়ে পড়েছিলাম। আর কোনো সংশয় থাকলো না, সে যেন আমার দিকে তাকিয়ে সতর্ক বার্তা দিচ্ছিল, এখান থেকে চলে যাও। আমি বাড়ি লক করে দিলাম
আর কিছু ভাবতে পারিনি, এক প্রকার পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পথে ছিনতাইয়ের ভয় ছিল, তবু অনেক কষ্টে আমি বাস স্ট্যান্ডে চলে গেলাম। রাতে বাসে যখন বসলাম তখন অবসাদে আমার ঘুম চলে এলো। আমি স্বপ্নে দেখলাম যে সেই নারীর অবয়বের বুকে রক্ত, আমার ছেলেরা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে, ওদের গলা কাটা। আমার স্ত্রী, তার কোটরে চোখ নেই। নারী অবয়বটা আমার কাছে এসে আমার গলায় ধারালো ছুরির মতো নখ বসিয়ে দিল। বাঁচতে চাইলে চলে যাও, এটা আমাদের বাড়ি। ঘুম ভাঙতে দেখলাম চলে এসেছি সিলেটে। সব কষ্টের পথ পেরিয়ে যখন সিলেটে পৌঁছালাম তখন মনে এক ধরনের স্বস্তি এলো। সকাল সকাল পরিচিত হুজুরকে কল দিয়ে সবকিছু জানালাম। উনি বললেন, শাহজাহান ভাই, এই বাড়িতে চীনের বাস আছে, এখানে থাকা ঠিক হবে না, জলদি চলে যান। আমি বাড়ির পুরাতন মালিককেও কল করলাম। উনি আমার কথা শুনে আমার কাছে ক্ষমা চাইলেন আর বললেন ওই বাড়িতে ওনার বড় মেয়ে নাকি সুইসাইড করেছিল। আমি পুরাতন মালিককে আর কিছু বললাম না। শত হলে বিচারার মেয়ে মারা গেছে। তিনি আরো বলেছিলেন ওনার বড় মেয়ে নাকি কাগজাতুর প্র্যাকটিস করতো বাড়িতে। এরপর শ্বশুর বাড়ি গিয়ে বউকে সব খুলে পড়লাম। সে বলল, এই বাড়িটা দ্রুত বিক্রি করে দাও, এত খারাপ পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে থাকা নিরাপদ না। ব্রোকার ছিল আমার বন্ধু, তাকে বললাম বাড়িটা বিক্রি করতে। সে আমার বাড়িটা জলদি বিক্রি করিয়ে দিল। আর এরপর কোভিডের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই একটা বাসা নিলাম। এবার আমার বাসার পূর্ব ইতিহাস সবকিছু কেটে খুঁটে তারপর বাসাটা কিনেছি। আল্লাহর রহমতে নতুন বাসায় আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলে শাহজাহান সাহেব ওনার ঘটনা শেষ করেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য। হন্টেড হাউসের ঘটনা আমি আগে কখনো এভাবে শেয়ার করিনি। যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Lucrățile chirie. Este chizi. Mi Luca, am chizi che tu che te va. Food.com with Russell. আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আমরা এখন আমাদের আজকের দ্বিতীয় অডিও ক্লিপে যেতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন বলবো না, কারণ আমরা সবাই জানি আপনি ভালো হবেন, ভালোর তলে আছেন। তো আমার ছোট্ট দুইটা ঘটনা আছে যা তনুটাই শোনা আমার ফ্রেন্ড এবং মামা, একটি মামার সাথে ঘটে যাওয়া। তো আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, দেশের বাড়ি সিলেট, হবিগঞ্জ বিভাগ, মাদারপুর থানা, কোন একটা গ্রামে। তো আমি সৌদি প্রবাসী, সৌদি আরব মদিনা এমবোতে থাকি। আগে একটা ইমেল করেছিলাম, সম্ভবত কোনো একটা কারণে ইমেলটা সিলেক্টেড হয়নি। তো এটা যদি সিলেক্টেড হয় তো রাসেল ভাই ইমেল করে জানাবেন। আর কাজের কারণে আপনারকে ইমেল বলা হয়নি। আমার কাছে অসংখ্য ঘটনা আছে। একটি ঘটনা আছে লোমোরেশ, আর আরেকটি ঘটনা আছে আপনার নর্মালে বা একটা বাড়ি কেন্দ্রিক। তো বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। তো আমার মামাতো বয়সের কাছ থেকে শোনা ঘটনাটা, এটা আপনার ওর বাবার সাথে ঘটে যাওয়া। তো আমি ওর সাথে ফ্রেন্ডলি চলাফেরার সময় ঘটনাটা শুনতে পাই। ও একদিন বলে যে ওর বাবা আমাদের বাড়ির পাশে আপনার নদী আছে, এর সাথে ব্রিজ আছে, ব্রিজ দিকেও একটা ঘটনা আছে। তো অনেক ওর বাবা ছোট যে সময় ছিল ওই সময় আপনার ওর বাবা ওই
সবার সাথে মাছ ধরতে যাই নদীতে। মাছ ধরাকালীন তো অনেক নদীতে এমন জায়গা আছে যেখানে আপনার গভীর অনেক বেশি, বড় অনেক জায়গা আছে আপনার হাঁটুপানি। তো ওর বাবা বন্ধু বান্ধব নিয়ে যায়। যাওয়ার পরে ওই সময় আমরা ডেক নিয়ে যেত, এখনো মাছ মারে। তো যাওয়ার পরে আপনার অনেকক্ষণ মাছ মারার পরে অনেক মাছ পাওয়ার পরে হঠাৎ করে ডুব দেয় পানির নিচে মাছ ধরার জন্য। ডুব দেওয়ার পরে আর ওঠে না। তারপর আপনার এই খনি জাল, যেটা উড়ান্য জাল বলা হয় আমাদের এখানে খনি জাল বলে, ওই জাল মারা একজন লোক ছিল। তো সে তৎক্ষণাৎ ওই জায়গায় বাদে জাল মারার ফলে প্রথমে উঠে না, দ্বিতীয়বার উঠে না, পঞ্চমবারের মাথায় সে জালটা উঠে। সে জালে উঠার পরে আপনার আল্লাহর হতো জীবিত ছিল। তারপরে বাসায় নিয়ে আসার পর এই অনেক হুজুর কবিরাজ দেখায়, কাম হয় না, ওরা কিছু বলতে পারে না। তো তারপর একদিন এক পাগল কোথায় দিকে জেনে আসছে, আয়সা বলে এই ছেলে মানে ওর বাবাকে দিকে বলতেছে যে কুলসুম যদি নদী বা আমাদের এখানে গাঁও বলে গ্রাম অঞ্চলের বাসায় নদী বা গাঙে যায় তো ওকে মেরে ফেলবে, আর পাবি না। সে ভাবি বলে আর পাবি না, এই পাগলটা বলে। তো এরকম পরে তারপরও সে আর কোনো দিন নদীতে যায় নাই। সে কোনো মাছ মারে, কিন্তু সে নদীতে আর যায় নাই। তোর ছেলেরা সবাই নদীতে যায়। তো আরেকটা ঘটনা, সেটা আমার বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া। স্কুল লাইফের বন্ধু ছিল। তো ওর বাবা ও রাতে মাছ মারে। আমাদের এখানে নদী শাখা আছে, ছোট একটা শাখা, তিন নদীর মোহনা আছে, বা যে একটা তিন নদী সম্মিলিত হই একরকম। ওইখান থেকে একটা ছোট্ট একটা নদী গেছে আপনার, পানি সমানে অনেক পানি থাকে। তো আমরা এখানে একসাথে জাল বাই আপনার ত্রিভুজ আকৃতির পুরা নদী বের দিয়ে ওরা জালটা নেই। আমাদের এখানে বলা রিবেল, অন্য জায়গায় অন্য নাম। তো ওর বাপে যে সময় ওইগুলা রাত্রে মারে, বিশেষ করে রাতে মাছ উঠে। তো একদিন ওর বাবা গেছিল আপনার এই মাছ মারতে। যাওয়ার সময় ও থেকে বার হয়ে আপনার প্রায় 8-9টার দিকে ও যেভাবে বলেছিল আমায়। তারপর নদীতে যাওয়ার পর আপনার আলহামদুলিল্লাহ ভালো মাছ পাই। তো কিছুক্ষণ পর আরো বড় একটা মাছ উঠে, বোয়াল মাছ, বড়, প্রায় 4-5 কিলো হবে এরকম মাছ। তারপর ওর বাবা মাছটা ধরার পর আপনার ও বলছে ওর বাবা মাছটা পেয়ে হাতে নিয়ে, যেমন আমাদের এখানে গ্রাম ভাষায় প্রচলিত আছে, কেউ নজন যাতে না লাগায় থুতু দেয় আর কি, বা আপনার খারাপ ভাবতে পারেন, কিন্তু একটা গ্রাম ভাষায় বলো যাতে নজর না লাগে, এই কারণে। তারপর থুতু দেওয়ার পরে ও মাছটা রাখে। তারপর কিছুক্ষণ প্রায় রাত 3-4টার দিকে ও বাড়িতে আসার সময় একটা আওয়ার পাড়ে দিতে ওই 4-5টা 10টা মতন ক্ষেত আছে বড়ই। তারপরে যারা পাড়ে দিয়ে ও বাসায় আসতে ওই, তা আসার সময় যে সময় মাছ খেতে আসে, বা এই যে নদী থেকে পাড়ি তোর হচ্ছে যে মাছ রাস্তায় আসে। তো ওখানে আসার পর ও দেখতে পাই কি একটা অবয়ব, যার ঠ্যাং মাটিতে দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না। তো এরকম দেখার পর ও দোয়া আজকার পরে দোয়া কালাম পড়তেছিল এবং আয়তুল কুরসি পড়তেছিল। বিশেষ করে ও ওই থুতু দেওয়ার কারণে মাছের উপরে ওর যে লোভ ছিল না, ওটা ইয়ে করে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই সময় ওরা কিছু হয় নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি সিলেক্টেড হয় জানাবেন। আর বিশেষ করে আমি সৌদি আরব
প্রবাসী সৌদি আরবে কর্মরত আছি। যদি সিলেক্ট হয় জানাবেন, আমার কাছে অনেক ঘটনা আছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো দেবার। যদি বাড়িটা সিলেক্টেড হয় তাহলে আমি আমার আরেক খালু এবং ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা লোমস ঘটনা বলবো। ভূত এফএম, যেখানে রাতের অন্ধকারে শব্দ জাগে আতঙ্কের, প্রতিটি গল্পে লুকিয়ে থাকে মৃত্যু আর রহস্যের শীতল ছোঁয়া। কান পেতে শুনুন, সাহস থাকলে টিকে থাকুন, কারণ এখানে প্রতিটি শব্দে ভেসে আসে অদৃশ্য আতঙ্ক। তাই যারা নতুন আছেন, ভূত এফএমে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ অন্ধকারের এই ডায়েরি এখন থেকে হবে আপনারও।